একা যেতে পারবে? নুহা কিছু বলল না। উঠে দাঁড়াতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। আহির সঙ্গে সঙ্গেই ধরে ফেলল, তারপর এক পাজাকোলা করে তুলে নিল তাকে। নুহা অভাবনীয়ভাবে আহিরের গলা জড়িয়ে ধরল, না চাইতেও অবচেতন। আহির খুব ধীরে তাকে ঘরের খাটে নিয়ে বসালো, বলল, এই সামান্য বিষয়ে তো সাহসী মেয়েরা কাঁদে। ছি ছি, কাঁদুনে যাকে বলে, একদম তাই। নুহা কপট রেখেই বলল, এই দেখুন। দেখছি তো অলরেডি। এখানে বসে থাকো, তোমার খাবার আম্মু এনে দেবে। আহির হালকা হাসল, আর কিছু না বলে আহির ঘর থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা দিয়ে আরিফা বেগম ঘরে ঢুকলেন, হাতে খাবারের ট্রে। তার পেছনে রৌফ মীর, তাইফ মীর, আনোয়ারা বেগম, সবার চোখেই চিন্তার ছাপ। এই দৃশ্যটা নুহার কাছে একেবারেই অচেনা। অভ্যস্ত নয় সে। এর আগে তাকে নিয়ে এত চিন্তা করতে কাউকেই দেখেনি। ছোটবেলা কেটেছে নিঃসঙ্গ বিছানায়। যখন অসুস্থ হতো বাড়ির কাজের লোক রমিলা খালা সেবা করত। আর সেই মেয়েকে এই অচেনা বাড়িতে ঘিরে আছে কতগুলো মানুষ, কেউ কেউ তো তাকে চেনেও না সেভাবে। অথচ চোখে মুখে সবাই একরকমের দুশ্চিন্তা, একরকমের মমতা নিয়ে ঘিরে আছে। সত্যি বলতে নিজের বাড়িতে অসুস্থ হলেও এত মানুষ কখনো পাশে এসে বসেনি। চাচি ফুপিরা তো দূরের কথা, কতবার অসুস্থ হয়ে পড়ে থেকেছে, তাদের মনেই পড়েনি দেখতে আসতে। আজ এই অল্প কয়েকদিনের এক ঝাঁক মানুষ তাকে যেন আপন করে নিয়েছে। এই ভাবনাগুলো যখন নুহার ভেতরে পাক খাচ্ছিল, তখন আরিফা বেগম প্লেট থেকে এক চামচ ভাত তুলে তার মুখে তুলে দিলেন। সেই মুহূর্তে অব্যক্ত কিছু আবেগ জমে উঠল নুহার চোখে। চোখ ভারী হয়ে এলো। হঠাৎই চোয়ালের কাছে একটা ব্যথা, বুকের ভেতরে কান্নার চাপে এসে ডুকরে উঠল। আরিফা বেগম চমকে উঠে তার মাথায় হাত রাখলেন। কি হলো মা, পায়ে খুব ব্যথা করছে বুঝি? একটু সহ্য করো, আহির গিয়েছে ওষুধ আনতে, এক্ষুনি ফিরে আসবে। নুহা মাথা নাড়ল, মানে না, তেমন কিছু না। এই কান্নার ব্যথাটা শরীরে না, অন্য কোথাও। এই যে কেউ মাথায় হাত রাখছে, মুখে তুলে দিচ্ছে ভাত, এমন স্পর্শ যেন তার জীবনে ছিল না এতদিন। নুহা এদিক দিয়ে যে বড্ড অভাবী। আরিফা বেগম বুঝে ফেললেন সবটা, শান্ত গলায় বললেন, এত কান্না করার কি আছে বোকা মেয়ে? আমি তো তোমার মায়ের মতোই না। জানো, শুরু থেকেই একটা মেয়ে আমার ভীষণ শখ ছিল, তবে আল্লাহ তাআলা দুইটা ছেলে দিয়েছেন। যখন শুনলাম একটা মেয়ে আমাদের বাড়িতে থাকবে, আমি যে কি খুশি হয়েছিলাম, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো আঙ্কেলকে। আরিফা বেগম পুনরায় নুহাকে খাওয়াতে লাগলেন। নুহা কিছু বলল না, না করতেও পারল না। এই অচেনা আদরে সে যেন ভেতরে ভেতরে গলে গেল। নিঃশব্দে সম্মতি জানালো। এই সময়ে দরজার ওপাশে একটুখানি শব্দ হলো। আহির ঘরে ঢুকলো, হাতে ওষুধের ব্যাগ। ভিতরে দৃশ্য দেখে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। আহির ধীরে এসে পাশে বসে ব্যাগটা নামিয়ে রাখলো। নুহার খাওয়া শেষ হতেই আরিফা বেগম তাকে ওষুধ খাইয়ে দিলেন। একে একে সবাই চলে গেল। অতিথিরাও বিদায় নিয়েছে ইতোমধ্যে। আহির কিছু না বলেই চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে নুহার কণ্ঠ ভেসে এলো, ডাক্তার শুনুন। আহির থমকে দাঁড়ালো, নুহার চোখে মুখে দ্বিধার ছাপ। আহির নিজে এগিয়ে এসে বলল, কিছু বলার আছে তোমার? বলছিলাম ধন্যবাদ। আহির হালকা মাথা নাড়ল, বলল, ইটস ওকে, এটা আমার দায়িত্ব ছিল। তোমার জায়গা অন্য কেউ হলো আমি একই কাজ করতাম। এখন শুয়ে পড়ো। কথাটা বলে আহির আর দাঁড়ালো না। দরজাটা হালকা শব্দে বন্ধ হয়ে চলে গেল। নুহা তাকিয়ে রইল দরজার দিকে। চোখের কোণে এক ফালি হাসি ফুটল তার। যাকে এতদিন অকাজের অহংকারী এক বেকার ডাক্তার ভেবেছিল, সে মানুষটা ততটাও খারাপ নয় বোধ হয়। সকালের আলো ঘর ভরে ছড়িয়ে পড়েছে। বেলা যে গড়িয়ে গেছে সেটা নুহা বুঝতেই পারলো ঘুম ভাঙতে। নিজেই ধীরে ধীরে নিচে নেমে এলো। বসার ঘরে এসে চারপাশে তাকিয়ে দেখলো ঘরটা বেশ ফাঁকা, কোথাও কারো কোলাহল নেই। আরিফা বেগম এগিয়ে এসে হাসি মুখে বললেন, আরে নুহা, বসে বসো, নিচে আসতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে না? নুহা হালকা হাসলো, সোফায় বসে বলল, আমি একদম ঠিক আছি আন্টি, কিন্তু বাড়ির বাকি সবাই কোথায় গেল? দাদু দাদিকে তো দেখছি না। সবাই যার যার কাজে বেরিয়ে গেছে, আর আম্মা আব্বা আর সকালে গ্রামের বাড়ি গেছেন। আমি ইচ্ছে করেই তোমাকে ডাকিনি, ভেবেছিলাম তোমার ঘুমটা খুব দরকার। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি, তারপর আমরা দুজনে একসাথে একটু গল্প করব। ঘড়ি কাটা 10টা ছাড়িয়েছে। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। সারাদিনের ব্যস্ততার শেষে আহির ক্লান্ত ভঙ্গিতে দরজাটা খুলে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমে ঢুকেই থমকে দাঁড়াতে হলো তাকে। সোফায় আরিফা বেগম বসে আছে, কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে নুহা।
আর অন্য পাশে আরশও ঘুমে ঢলে পড়েছে। আহির চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আহিরকে দেখে আরিফা বেগম মুখ শক্ত করে বললেন, এত দেরি করলি যে? আমি যে তোকে কয়বার ফোন দিয়েছি খেয়াল আছে তোর? এইভাবে প্রতিদিন তোর জন্য রাত জেগে বসে অপেক্ষা করতে পারবো না আমি, বুঝেছিস? আহির জুতা খুলে ধীরে ধীরে এগিয়ে এলো। আসলে আজ একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আম্মু এসব বাদ দাও। তুমি এইভাবে কতক্ষণ ধরে বসে আছো? কোমর তো ব্যথা করবে তোমার। আরিফা বেগম নুহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভালোই লাগছে, মেয়েটা খুব ভালো। জানিস আহির, ওর মধ্যে এক ধরনের শান্ততা আছে। মেয়েটা ভিতরে ভিতরে ভীষণ একা। আজ অনেক গল্প করেছে আমার সঙ্গে। আর বলিস না, আরশ আর ওর দুজনে দুষ্টুমি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম তুই এলে তবেই ওদের ডাকবো। আহির বিরক্তির ভঙ্গিতে বলল, তাই বলে সারা রাত এভাবে বসে থাকবে? ডাকো ওদের, ঘরে পাঠাও, পরে অসুবিধা তোমার হবে। আরিফা বেগম মুখ ফিরিয়ে কণ্ঠ নাটকের রাগ এনে বললেন, আমি তো তোর ওপর রেগে আছি। আমার সোজা সোজা জবাব চাই আহির। আমি আবার কি করেছি? কিসের জবাব চাও? আজকে নুহার জায়গায় তোর বউ থাকার কথা ছিল। দেখ আহির, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি বৌমা চাই মানে চাই। আমি তোকে অনেক দিন ধরে বলে আসছি, আর একটা মেয়েও দেখেছি তোর জন্য। আগে বল, দেখা করবি কি না? না হয় আমি এভাবেই বসে থাকবো। আহির নিরীহ মুখ করে আরিফা বেগমের দিকে তাকালো। এটা কোন ধরনের ছেলে মানুষ আম্মু? ঠিক আছে, দেখা করব। এখন খিদে পেয়েছে, আগে কিছু খাই। 2-3 দিন কেটে গেছে। এই কয়দিনে আহিরের সঙ্গে নুহার তেমন কোনো দেখা সাক্ষাৎই হয়নি। নুহা যখন ঘুম থেকে উঠে ততক্ষণে আহির বেরিয়ে যায়, আর ফিরে অনেক রাত করে। ততক্ষণে নুহা ঘুমিয়েও যায়। আজকে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ। ইতোমধ্যেই বাইরে তীব্র ঝড় শুরু হয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো জানালার টুকরো টুকরো শব্দ তুলেছে। পুরো বাড়িটা যেন থমকে আছে। বাড়িতে আজ নুহা একা। আরিফা বেগম, রৌফ, মীর আর আরশ তিনজনই আরিফা বেগমের বাবার বাড়ি গেছে। আহিরও সকালে বেরিয়ে গেছে। ফাঁকা বাড়িতে একা বসে থাকতে ভালো লাগছিল না নুহার। হঠাৎই মনে পড়ে গেল, এই তো সুযোগ নিজের গোয়েন্দাগিরি দেখানো। আরিফা বেগম কয়েকদিন ধরেই চিন্তিত ছিলেন আহিরকে নিয়ে। ছেলের বয়স হয়েছে, তাও সে বিয়ের প্রস্তাবে কোনো আগ্রহই দেখায় না। বারবার চাপ দেওয়ার পরেও সোজাসুজি এড়িয়ে যায়। তখনই নুহা মজা করে বলেছিল, হয়তো কারোর সঙ্গে সম্পর্কে আছে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু একটা আছে। আর সেই থেকে আরিফা বেগম তাকে দায়িত্ব দিয়ে বসেছেন। নুহা যেহেতু এখন ঘরের মেয়েই হয়ে গেছে, তাই খোঁজ খবর নিয়ে তাকে বের করতে হবে আসলে কেউ আছে কিনা। নুহা আইরির ঘরের সামনে এসে তাকালো। একবার এদিকে ওদিকে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে দরজাটা খুলল। যদিও বাড়িতে কেউ নেই, তাও নুহার কেমন অস্বস্তি হচ্ছে। বিনা অনুমতিতে কারো ঘরে ঢোকা আসলেই উচিত নয়, এটুকু তো সেও জানে। নুহা ঘরে ঢুকেই থমকে গেল। ঘরটা অবাক করা রকমের গোছানো, পরিপাটি। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। প্রতিটা জিনিস আপন নিয়মেই সাজানো। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠিক বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে। এই লোকের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা নুহার নিজেরই বিশ্বাস হয় না। তবে কোনো কিছুই অসম্ভব থাকতেও অসম্ভব নয়, থাকতেও তো পারে। লোকটা বেশ চালাক, নুহা এইটুকু বুঝেছে। আচমকাই নুহার চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন শোপিস। সাদা মার্বেলের উপরে হালকা গোলাপি রঙের শাপলা ফুল। সে হাত বাড়িয়ে শোপিসটা তুলে নিল। অপলোক তাকিয়ে দেখছিল। এমন সময় হঠাৎই কারোর পায়ের শব্দ পেল। তাড়াহুড়ো করে ঘুরতেই তার হাত থেকে শোপিসটা ছিটকে পড়ে গেল। মাটিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল। বাইরে চলছে তুমুল ঝড় বৃষ্টি। জানালার কাছে অবিরাম বৃষ্টির ফোঁটা পড়ছে। আকাশের মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ। নুহা মুহূর্তেই ছুটে গিয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ল। কি হতে পারে এই সময়? ঘরে তো আর কেউ থাকার কথা না। চোর? কথাটা ভাবতে নুহার নিজের উপরেই রাগ হলো। যদি চোরই হয় তাহলে সে কেন লুকোচ্ছে? চোর তো সে না। এমন সময় আলমারির ফাঁক দিয়ে এক ঝলক চোখ পড়তেই নুহার গলা শুকিয়ে গেল। আহির? চোখের সামনে যেন বিশ্বাসই হচ্ছে না তার। আহির ঘরে ঢুকেছে, কিন্তু কিভাবে এলো? ঝড় বৃষ্টিতে একেবারে ভিজে গেছে আহির। ভেজা শাড়ি শরীরের সাথে লেপটে আছে। তার দৃঢ় শরীরের গঠন যেন তাতেই আরো স্পষ্ট হয়ে উঠেছে। চোখে মুখে বেশ বিরক্ত। নুহা তাকিয়ে থাকতে থাকতে থমকে গেল। আহির শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। নুহার দেখতে পারল না। চোখ দুটো জোর করে বন্ধ করে ফেলল। মাথার ভিতরে এলোমেলো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। বের হলেই বিপদ, না হলেও সমস্যা। আমি কোথায় এসে ফেসে গেলাম? আহির শার্টের বোতামে হাত চালাতে গিয়েই হঠাৎই থেমে গেল। চোখ পড়ে গেল মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা শোপিসে। কপালে ভাঁজ ফেলল সে। সতর্ক চোখে চারপাশে তাকাতেই আলমারির ফাঁক খুলে সাদা রঙের একটা ওড়না উকি মারছে।
দেখি মুহূর্তেই ভ্রুটা কুচকে তাকালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে ওনারার এক প্রান্ত ধরে টান দিতেই সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভারসাম্য হারিয়ে নুহা ছিটকে বেরিয়ে এসে সোজা আহিরের বুকের উপরে পড়ল। নুহার কপাল গিয়ে ঠেকলো আহিরের বুকে। সাথে সাথেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল নুহা। বুকের ভেতরে তীব্র গতিতে ধকপক শব্দ। ভয়ের চোটে ঠোঁট শুকিয়ে এসেছে। ভেবেই পাচ্ছে না এই মুহূর্তে আহির কি করবে, কিংবা সে নিজেই বা কি বলবে। লোকটা যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? মান সম্মান সব শেষ। আহির নড়াচড়া না পেয়ে খানিকক্ষণ পরে গলা কাকারি দিয়ে বলল, সমস্যা কি তোমার? আমার সামাজিক মৃত্যু, বদনাম হয়ে যাবে আমার। কথাটা কানে যেতেই নুহা তড়াক করে সরে এলো। ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই নিজের পোশাকের অবস্থা টের পেয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। কিছুটা ঘাবড়ে গিয়ে হলেও রাগ সামনে পড়ল। একদম বাজে কথা বলবে না। আমার ওড়নাটা ফেরত দিন আগে। আপনি তো দেখছি চরম অসভ্য। আহির তখনই খেয়াল করলো ওড়নাটা এখনো তার হাতেই ধরা। নিজের অস্বস্তিতে পড়ে দ্রুত ওড়নাটা নুহার দিকে এগিয়ে দিল। বলল, সরি, তবে তার আগে বলো, তুমি আলমারির ভিতরে কি করছিলে? নুহা ওড়নাটা গায়ে জড়িয়ে চুপ করে গেল। উত্তরটা তার নিজেরই অজানা। সত্যিটা না বলাও যাবে না। কিছু বলার আগেই আহির তার ডাকে এগিয়ে এসে একটু ঝুঁকে নুহার মুখের দিকে তাকালো। কি হলো, মুখে কথা বন্ধ হয়ে গেছে? কিছু বলো। ফাঁকা বাড়িতে লুকোচুরি খেয়েছিল নিশ্চয়ই। নুহা একটু উতস্ত করে বলল, না মানে হ্যাঁ, আমি লুকোচুরি খেলছিলাম। আহির হালকা হাসলো। আচ্ছা, কার সঙ্গে, কার থেকে লুকিয়েছিলে? যার কাছ থেকেই লুকাই সেই কৈফিয়ত তো আপনাকে দিতে হবে। আর আপনি হঠাৎ আসলেন কিভাবে? আম্মু ফোন করে বললেন তুমি একা আছো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো ভয় পেতে পারো, তাই চলে আসতে হলো। নুহা হালকা হাসার চেষ্টা করলো, তারপরে বলল, আপনাকে ধন্যবাদ। নিজের কাজ ফেলে আমার কথা ভেবে চলে এসেছেন। কিন্তু আমি সত্যি এতটা ভীতু নই। ইস, আপনি তো ভিজে গেছেন একেবারে। একটা কাজ করুন, আপনি বরং ফ্রেশ হয়ে নিন, আমি চলে যাচ্ছি। নুহা পেছন ফিরে হাঁটা দিতেই আহির হঠাৎ করে কবজি ধরে ফেলল। নুহা কেঁপে উঠল। এই লোকটা আসলে চায়টা কি? সহজে ছাড়বে না মনে হচ্ছে। ভয়ে ভয়ে আহিরের দিকে তাকালো নুহা। আহির স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তার চোখে চেয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, কোথায় পালাচ্ছেন ম্যাডাম? তুমি হাতে হাতে ধরা পড়েছ, তারপরে এতটা কনফিডেন্স। নুহা হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাতে নাতে ধরা পড়েছি মানে? আমি কি কোনো চোর? আপনার কি কিছু চুরি করেছি আমি? আহির আবারও মৃদু হাসল। চুরি তো করেছই, তবে ঠিক কি কি নিয়েছ সেটা এখনো স্পষ্ট বুঝে উঠতে পারছি না। নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। চুরি করেছে? কি চুরি করেছে? এই লোকটা পেয়েছেটা কি তাকে? সোজা এত বড় একটা অপমান দিচ্ছে। ইচ্ছে তো করছে মাথা ফাটিয়ে দিতে, তবে যেহেতু ভুলটা তারই, অবশ্য ভুল যারই হোক সেটা বড় বিষয় না। বড় ব্যাপার নুহা ধরা পড়ে গেছে, তাই সহ্য করা ছাড়া উপায় নেই। নুহা নিজেকে সামলে বলল, আপনি অপবাদ দিচ্ছেন আমাকে? চোখে দেখেছেন কিছু আমার কাছে? কোথায় কি যত সব বাজে কথা। আহির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, অপবাদ কেন দেব? গত কদিন ধরে ভেবেছে, তন্ত্র ত্যাগ করেছে, নিজের সমস্ত সংশয় ঝেড়ে ফেলেছে। এখন নিশ্চিত হয়েই বলছে তুমি আমার অনেক মূল্যবান কিছু চুরি করেছো নুহা। নুহা বিরক্তি নিয়ে তাকালো, চোখে খানিক অবিশ্বাস, রাগ। আহিরের কেমন যেন তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হালকা হাসি। নুহার অস্বস্তিতে খানিকটা আনন্দ খুঁজে পাচ্ছে সে। নুহার মাথাটা আচমকাই গরম হলো। আহিরের দিকে এগিয়ে এসে চোখে চোখ রেখে বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি এমন দামি জিনিস চুরি গেছে আপনার? হীরা, মুক্তা, জহরত, নাকি কোটি কোটি টাকা? কোহিনূর আছে বুঝি আপনার কাছে? নাকি তার চেয়েও দামি কিছু? আর তার থেকেও বড় কথা, সাহস হয় কি করে আপনার আমাকে চোর বানাচ্ছেন? বলুন, ঠিক কি চুরি করেছি আমি আপনার? আহির এক পলক তাকিয়ে থাকলো, তারপর নিজেও কিছুটা নুহার দিকে এগিয়ে এলো। চোখে চোখ রেখে বলল, আমার মন। নুহার হৃদস্পন্দন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর হঠাৎ করেই ধরফর করে বেড়ে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখের পাতা কাঁপছে, ঠোঁট শুকিয়ে এলো। সে অস্থিরভাবেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে? আহির একইভাবে বলল। তোমার কি বয়ফ্রেন্ড আছে? প্রশ্নটা অসময়ে ধাক্কা দিল নুহাকে। বুকের ভেতরে ছাই চাপা আগুন যেন কেউ হঠাৎ করেই উস্কে দিল। সমস্ত শরীর কাঁপছে, কতগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আশ্চর্য, তার কি ভয় করছে? নুহা মাথা নিচু করে নীরবে নাসূচক ইঙ্গিত করলো। আহির নিজের হাসিটুকু গোপন করে বলল, আমি কি খুব খারাপ ছেলে? নুহা মাথা নাড়ল, কিন্তু মুখ তুলে তাকানোর সাহস তার আর হলো না। মুখে অস্থিরতা, তীব্র লজ্জা চেপে ধরেছে তাকে।
এক পা পিছিয়ে আসার চেষ্টা করলো। মনে হচ্ছে পালাতে পারলেই বুঝি এই মুহূর্তে সে বেঁচে যাবে, নয়তো হৃদস্পন্দন যতটা তীব্র গতিতে চলছে তাতে এক্ষুনি বোধহয় বেরিয়েই আসবে। আহির আবারও জিজ্ঞেস করলো, তাহলে সমস্যা কোথায়? নোহার বারবার ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো, বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কিছু বলতে পারছে না কেন সেটা ভেবেই নিজের উপরে রাগ হলো। এতটা অস্থির হওয়ার কারণটা ও খুঁজে পেল না। কাপা কণ্ঠে বলল, আমার শরীরটা ভালো লাগছে না। আহির উদ্বিগ্ন হয়ে আরেক ধাপ এগোতে না এগোতেই নুহা এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হতভম্ব হয়ে নুহার যাওয়া দেখলো। ঘরে ঢুকেই নুহা দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ হতেই যেন বাইরের পুরো পৃথিবীটা এক মুহূর্তেই থেমে গেল। দেয়ালগুলোর মধ্যে প্রতিধ্বনি হচ্ছিল নুহার তীব্র হৃদস্পন্দন। বুকটা ঠিক যেন একটা ছোট্ট পাখির খাঁচায় আটকে পড়া মরিয়া হয়ে পালাতে চাইছে, আবারও ভয়ে কাঁপছে। মাথার ভিতরের শব্দের বৃষ্টিটা যেন তুফান লেগেছে আহিরের কথা। তার চোখে চাহনি, সে হঠাৎই প্রস্তুত হয়েছিল, সবকিছু ঝড় তুলছিল মনে। এক ধরনের অস্বস্তিকর লজ্জা, বিস্ময় আর একটা অদ্ভুত উষ্ণতা, সব মিলিয়ে যেন মনটা লাল রঙে রঙিয়ে গেছে। এই অনুভবটা ভাষার বাইরের কিছু তীব্র, ভয়ঙ্কর আবার আকর্ষণীয়। হৃদয়ের উঠানে যেন হঠাৎই বৃষ্টি, ঝুম বৃষ্টি। নোহা আর ভাবতে পারল না। টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে এক নিঃশ্বাসেই শেষ করে ফেলল। বুকের ভেতরে এক অদ্ভুত চাপা ধুপকানি। আহিরের বলা প্রতিটি শব্দ মাথার ভেতরে যেন এক একটা বুলেটের মতো ঠাস করে গেঁথে যাচ্ছে চিন্তার দেয়ালে। নোহা গভীর একটা শ্বাস নিল, সমস্ত বিশৃঙ্খলা অনুভূতিগুলোকে গিলে ফেলতে চাইল। তারপরে গা এলিয়ে দিল বিছানায়, চোখ দুটো ছাদের দিকে। মনটা বড্ড অস্থির, এমন কেন হচ্ছে? নোহা সারাদিনটা ঘরেই কাটলো। বাইরের আলো ক্রমেই ফিকে হয়ে এসেছে। জানালার গ্লাসে রং ছাড়ানো আকাশ এখন ধীরে ধীরে বেগুনি ছায়া মেখে নিচ্ছে। পাখিটা বাসায় ফিরছে, দূরের কোথাও মসজিদের আজান ভেসে আসছে। সব মিলিয়ে সন্ধ্যা নামার এক অলিখিত ঘোষণা। ঘরের নিস্তব্ধতা আর আত্মদহন আর টানা যাচ্ছিল না। নোহার মনে হলো এবার বের হতেই হবে। পেটের মধ্যে যেন কেউ ঘুষি মারছে। প্রচণ্ড খিদে যেন একটা ওজন নিয়ে বসে আছে পেটে। পা টিপে টিপে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নোহা। আহিরের ঘরের দরজা বন্ধ মানে সে ঘরেই আছে। এই তথ্যটা জেনে একটা অজানা স্বস্তি নেমে এলো। নোহা আস্তে করে নিচে নেমে এলো। বসার ঘরটা পুরো ফাঁকা, একটুখানি হাঁপ ছাড়লো সে। এইটুকু নিশ্চিন্তই বড় প্রাপ্তি। রান্নাঘরে ঢুকতেই মুহূর্তেই যেন নোহার নিঃশ্বাস আটকে এলো। চুলার সামনে দাঁড়িয়ে আহির, সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজারের ঝুলগুলো এলোমেলো, চোখে মুখে কেমন লালচে আভা। একবার চোখে চোখ পড়তেই নোহা গলা শুকিয়ে এলো। আস্তে করে একটা ঢোক গিলল। মন তো চাইছে ছুটে চলে যেতে, কিন্তু বলবে কি ভাবছে। ঠিক তখনই দরজায় বেজে উঠল কলিং বেল। আহিরকে প্রতিক্রিয়া জানানোর সময় না দিয়েই নোহা তড়িঘড়ি করে দরজাটা খুলে দিল। আরিফা বেগমকে দেখে হঠাৎই আবেগে জড়িয়ে ধরল। আরুষ পাশ থেকে দাঁড়িয়ে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, তুমি তো এমন করছো যেন শত শত বছর ধরে আমাদের দেখো না। আরিফা বেগম হেসেই ফেললেন। আরুষকে চোখ রাঙিয়ে নোহার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, তোমার একা কষ্ট হয়নি তো? ঝড় বৃষ্টি হচ্ছিল, খুব চিন্তায় ছিলাম আমি। আহিরকে আসতে বলেছিলাম, ও আসেনি। আরুষ মুখ বাঁকিয়ে বসে পড়ল। ঠিক তখনই আহি রান্নাঘর থেকে চা হাতে বেরিয়ে এলো। চুপচাপ আরুষের পাশে বসে গেল। নোহা ততক্ষণে রান্নাঘরের দিকে চলে গেল। আহি ঠোঁটে কাপ ছুঁয়ে এক চুমুক নিয়ে নিঃশ্বাস ছাড়ল। সেদিন রাত ও আর মুখোমুখি দেখা যায়নি আহির নোহার। পরের পুরো 2 দিনও নোহা যেন আড়ালেই থেকেছে, কোনোভাবেই চোখে পড়েনি আহিরের। আর এই অনুপস্থিতি ধীরে ধীরে অস্থির করে তুলেছে আহিরকে। একটা প্রশ্ন বারবার ফিরে আসছে তার ভেতরে, তবে কি নোহা তাকে পছন্দ করে না? এমন প্রশ্ন যে মনের ভিতরে এতটা খোঁচা দিতে পারে আহির আগে বুঝে ওঠেনি। এই অনিশ্চয়তা, এই নীরবতা একেবারেই চেকে ধরেছে তাকে, সাথে সাথে বাড়াচ্ছে অস্থিরতা। সন্ধ্যার পর বাসায় বসে সবার মাঝে জমে উঠেছে আড্ডা। আফরোজা বেগম, তাইফ, মীর সবাই ফিরে এসেছেন। পরিবেশটা প্রাণবন্ত, হাস্যরস মাখানো। নোহা স্বাভাবিকভাবেই বসে আছে সবার মাঝে। হঠাৎই কলিং বেলে বেজে ওঠে শব্দ। নোহা উঠে গিয়ে দরজা খুলল। ঠিক তখনই মুহূর্তের জন্যই থেমে গেল আহির। নোহা একেবারেই প্রস্তুত ছিল না যে আহির হতে পারে। আহির সাধারণত এত তাড়াতাড়ি ফেরে না। নোহা ভেবেছিল রৌফ, মীর ফিরেছে। নোহা মাথা নিচু করে একটু সরে আসতে যাবে, এমন সময় আহির পেছন থেকে নোহার একটা হাত ধরল। চমকে উঠে তাকালো নোহা। আহিরের চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তির গভীরে চাপা রাগ আর প্রত্যাখ্যানের আশঙ্কা যেন হু হু করে দাউ দাউ করে চলছে। নোহা চাপা স্বরে বলল, কি করছেন? সবাই আছে এখানে, কেউ দেখে ফেললে? আহির কথা শেষ করতে দিল না।
হাতটা ছেড়ে দিল। শুধু নুহার দিকে ঝুঁকে গিয়ে কানের পাশে ফিসফিসিয়ে বলল, রাতের খাবারের পর তোমার জন্য ছাদে অপেক্ষা করব। আমার উত্তর চাই। কথাটা শেষ করে আহির সোজা ভিতরের দিকে চলে গেল। নুহা দাঁড়িয়ে রইল দরজার কাছে স্থির, অস্থিরতা বাড়ানোর মনে। আহিরের চোখে রাগের সাথে সাথে হতাশা, চাপা কষ্ট, একটা ব্যাকুলতাও ছিল। নুহা বুঝতে পারছে এই চাওয়া কোনো শিশুসুলভ অভিনয় নয়, অভিমান না, এই চাওয়া এক অসহ্য অপেক্ষার ফল। নুহা ধীরে ধীরে দরজা বন্ধ করলো। ভিতরে ফিরে আসতেই সবার কোলাহল আবারও তাকে আচ্ছন্ন করলো, কিন্তু ভিতরের যে তীব্রতা, অনিশ্চয়তায় হারিয়ে যাওয়ার ভয়, তা তাকে ঠিক স্বাভাবিকভাবে বসতে দিল না। নিশুতি রাত, চারপাশ নিস্তব্ধ, মাথার উপরে বিশাল গোলাকৃত পূর্ণিমার চাঁদ, নির্মল শুভ্র। চাঁদের আলোয় চারপাশ যেন রূপোর প্রলেপে মোড়ানো। তৃণগুলোর ডগায় জ্যোৎস্নার নাচ দেখতেই মনোমুগ্ধকর লাগে। গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে হাওয়ার মৃদু ছোঁয়ায়। চাঁদের ঠিক কোণার দিকে একটা পুরনো চৌকি রাখা, তার গায়ে জ্যোৎস্নার রেশ এসে পড়েছে। দূরে কোথাও একটা ঝিঝির ডাক ভেসে আসছে মাঝে মাঝে। ছাদের কার্নিশে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আহির, চোখজোড়া স্থির চাঁদের দিকে, গম্ভীর, চিন্তিত আর খানিকটা বিরক্ত। নিঃশ্বাসে একটা অস্থিরতা কাজ করছে। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা পার হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া সে শেষ করেছে অনেক আগে। নুহা এখনো আসেনি, নিশ্চয়ই দাদা দাদির সঙ্গে ব্যস্ত, এমনটাই ভাবার চেষ্টা করলো আহির। কিন্তু অপেক্ষাটা যতটা দীর্ঘ হচ্ছে, আহিরের ধৈর্য ততটাই কমছে। হাতঘড়ির ঘণ্টার কাঁটাটা 12টার কাঁটা ছুতেই যেন আহিরের সহ্যের বাঁধ ভেঙে গেল। ছাদের শান্ত হাওয়া বিরক্ত লাগতে শুরু করলো, মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। আর না, আহির নেমে এলো নিচে, সরাসরি গেল নুহার ঘরের দরজার সামনে। দরজা বন্ধ মানে নুহা ভিতরে, এবং তার কোনো ইচ্ছেই নেই বের হওয়ার। আহির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ঠোঁট কামড়ে রাগ সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু পারেনি। মনে মনে গর্জে উঠল, এই মেয়ে ভাবে কি নিজেকে? আহির ইবনান মীরের ইগো বলে কিছু নেই নাকি? চল শক্ত করে টান পায়ে নিজের ঘরে ফিরে গেল। কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছে না। ভেতরে জমে থাকা রাগ যেন দগদহে আগুন হয়ে ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। রুমে ঢুকে এক দৃষ্টিতে তাকালো ঝোলানো হেরি ব্যাগটার দিকে, যেখানে জিমের সময় যে সে পাঞ্চ প্র্যাকটিস করে। সময় নষ্ট না করে পাঞ্চ গ্লাভস হাতে তুলে নিল। তারপরে ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে একের পর এক ঘুষি চলল দম ফোরানো পর্যন্ত। একসময় হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আহির। মাথা ঘামে, চুল এলোমেলো, চোখে বিস্তর ক্লান্তি, কিন্তু মনের আগুন একদম নিভছে না। এমনটা বলা যায় না অবশ্য, মানে নিভছে এমনটা বলা যায় না। নিজেকে বোঝালো অনেক হয়েছে, যথেষ্ট করেছে সে, আর না, এবার নিজেকে তার সামলানো উচিত। সকালের আলো আস্তে আস্তে ছড়িয়েছে পুরো দিগন্ত জুড়ে। জানলার পাশে রাখা পর্দার ফাঁকগুলি সূর্যের কোমল কিরণ এসে মুখে পড়ল নুহার। ঘুমের মধ্যে বারবার চোখ মুখ কুঁচকে আসাটাই তার চরম বিরক্তির বহিঃপ্রকাশ। ঘড়ির আরামের তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা আনমনা ভঙ্গিতে উঠে বসলো নুহা। আজ ক্লাস আছে, ভার্সিটিতে তাড়াতাড়ি রেডি হতে হবে। কিছুটা তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়ে নিচে নেমে এলো। সিঁড়ি বেয়ে নামতেই নিজের ডাইনিং স্পেসে চোখ পড়লো। সবাই ইতোমধ্যেই নাস্তা টেবিলে বসে গেছে। ঘরের মধ্যে গরম পরোটার গন্ধ ভেসে বেড়াচ্ছে। নুহা ধীরে পা ফেলে চুপচাপ গিয়ে নাস্তা টেবিলে বসে পড়লো। আরশ এক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার নুহা, তোমায় এমন মনমরা লাগছে কেন? আবার কি হলো? নুহা মুখ নিচু করে প্লেটে রাখা এক টুকরো পরোটায় কামড় দিল। কিছুটা ভয়ই আছে সে। তেমন কিছু না ছোটু। ছোট্ট কথাটা কানে আসতেই আরশ চোখ মুখ কুচকালো। আরিফা বেগম সামনে থাকায় কিছু বলল না। আরিফা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ খুব নুহা? নুহা কিছু বলার আগেই চোখ পড়ল মূল দরজার দিকে যাওয়া আহিরের দিকে। কালো প্যান্ট আর মেরুন শার্ট পরা, শার্টটা সুচারুভাবে ইন করা, হালকা স্পাইকভাবে কাটা চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্যাগ। নাস্তা টেবিলে না এসে দরজার দিকে যাচ্ছে কেন? আরিফা বেগম তাকে দেখে ডেকে উঠলেন। কি রে, নাস্তা না করেই বেরিয়ে যাচ্ছিস যে? আহির একবার পিছন ফিরে তাকালো, বলল, আমার দেরি হয়ে গেছে আম্মু, আজ বাইরে খেয়ে নেব, এমার্জেন্সি কাজ আছে। রৌফমির হাতের চায়ের কাপ নামিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু নুহার ভার্সিটি আসে, ওকে নিয়ে। কথা শেষ হওয়ার আগে গটগট করে বেরিয়ে গেল আহির। রৌফমির অবাক চোখে ছেলে চলে যাওয়া দেখলেন। নুহা চুপ করে বসে রইল। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে নুহাকে আহিরের চোখ এড়িয়ে চলতে হয়নি একটু, কারণ আহির নিজেই যেন বেপাত্তা হয়ে গেছে।
অনেক রাত করে বাড়ি ফেরা, আবার সকাল সকাল বেরিয়ে যাওয়া, এই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমনিতে সারাদিন হাসপাতালেই কাটে তার। আজকের সকালটাই কিছুটা আলাদা। নিচতলার দিক থেকে হঠাৎ করেই চেঁচামেচির শব্দে নুহার ঘুম ভেঙে গেল। অস্থির মনে নেমে এলো নিচে। সিঁড়ি ভাঙতেই চারপাশের বাতাসে এক ধরনের টানটান উত্তেজনা অনুভব করলো সে। গলার স্বর দুটো পরিষ্কার শোনা যাচ্ছে, রৌফ মীর আর আহির। নিচে নেমে গিয়ে যতটুকু বুঝলো তা হলো বিতর্কের কেন্দ্রবিন্দু তাইফ মীরের হৃদযন্ত্রণার অপারেশন। নুহার মনে হলো কতদিন পর আহিরকে দেখলো সে, তবে আহির তার দিকে তাকালো না, সুন্দরভাবে অপেক্ষা করলো। আসলে এরকম ঘটনা এখন আর নতুন কিছু না নুহুর জন্য। একই ছাদের নিচে বসবাসের ফলে মাঝে মাঝে দেখা হয়ে যায় দুজনের। কোনো কাজের কথা বলতে হলে আহিরের তরফ থেকে দুই একটা কাটা বাক্য ছাড়া আর কিছুই শোনা যায় না। প্রতিটি শব্দেই ঝরে পড়ে বিরক্তি আর গা জ্বালানো উদাসীনতা। আর সবচেয়ে যেটা যন্ত্রণাদায়ক তা হলো তার এড়িয়ে যাওয়া, ঘরের মধ্যে উপস্থিত থেকেও একরকমের অনুপস্থিত থাকা। তবুও আজকের এই একটুখানি দেখা যেন কোথাও নুহার ভিতরে আবেগগুলোকে নাড়া দিয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে তাইফ মীরকে নিয়ে আহির, রৌফ মীর, আরিফা বেগম হাসপাতালের দিকে রওনা হলো। বাড়িতে রইল নুহা, আরুষ আর আনোয়ারা বেগম। নুহার ভেতরটা যেন হঠাৎ করেই কেমন অস্থির লাগলো। তাইফ মীরের অপারেশনের কথা ভেবেই একরকমের অস্থির হয়ে আছে সে। যতক্ষণ না সে নিজের চোখে দেখে আসে তাইফ সুস্থ, ততক্ষণই শান্তি নেই। এরই মধ্যে আরিফা বেগমের কাছ থেকে খবর এলো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভয় কিছুটা কেটেছে। আরিফা বেগম জানালেন কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন, আর তখন নুহাকে নিয়ে আবার হাসপাতালে যাবেন। তবে স্বাভাবিক পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো, তবুও আরিফা বেগম বাড়ি ফিরলেন না। নুহা প্রথমে অস্থির হয়ে বারবার ফোন করলো, প্রত্যেকবারই ফোন বেজে কেটে গেল। কোথাও যেন একটা অজানা আশঙ্কা বুকের ভেতরে কুণ্ডলি পাকা শুরু করলো নুহার। এরই মধ্যে বাড়িতে হাজির হলেন আহিরদের এক আত্মীয়রা, যাদের থেকে নুহা জানতে পারলো তাইফ মীর আর নেই। কথাটা শুনে যেন পুরো বাড়িটা শোকের ধস নেমে এলো। আস্তে আস্তে আত্মীয় স্বজনদের ভিড় বাড়ল, কান্না আর উদ্বেগে বাতাস ভারী হয়ে উঠল। নুহা থম মেরে বসেছিল কিছুক্ষণ, বুকের ভিতরে অসহনীয় কষ্ট অনুভব করলো। নিজেকে আর ধরে রাখতে পারল না, আরুষকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। এমন কান্না আর অনেক বছর হয়নি। ঢাকায় আসার মাসখানেক আগে বড় চাচি মারা গিয়েছিলেন, তখন এতটা কাঁদেনি সে। অথচ এই মানুষটার সাথে মাত্র কদিনের চেনা, কিভাবে যেন এক অদ্ভুত ঘনিষ্ঠতায় তার হৃদয়ের এক কোণে জায়গা করে নিয়েছিল। নুহা অবাক হলো আজকের আরুষকে দেখে। যে আরুষ নুহার কাছ থেকে প্রায় ঘেঁষতেই চায় না, সে আজ তার কোলে মুখ লুকিয়ে কাঁদছে। নিজের অজান্তেই নুহার চোখ বেয়ে জ্বর গড়িয়ে পড়ল। বাড়িতে আসা এত আত্মীয়, চেনা অচেনা মানুষের মধ্যে আরুষকে নুহার সান্নিধ্য স্বস্তি দিচ্ছে। রাত গভীর হলে তাইফ মীরের নিথর দেহ এসে পৌঁছালো বাড়িতে। অ্যাম্বুলেন্সের শব্দে কেঁপে উঠল নুহা। নিজেকে সামলে আরুষকে শান্ত করার চেষ্টা করলো। সিদ্ধান্ত হলো রাতের মধ্যেই দাফন সম্পন্ন করা হবে। তবে সব কিছুর মাঝেও রৌফ মীর কঠোর কণ্ঠে জানিয়ে দিল আহির কোনো অবস্থাতেই তার বাবার মরদেহ ছুঁতে পারবে না। এসব কেন হচ্ছে নুহা কিছুই বুঝলো না। আহিরের অপরাধটা কি তাও তার জানা হলো না। বাড়ির বয়োজ্যেষ্ঠরা আত্মীয়রা রৌফ মীরকে বোঝানোর চেষ্টা করলেন। আহির যে তাইফ মীরের রক্ত মাংস তা তাকে স্মরণ করিয়ে দিলেন। জানাজায় যাওয়ার আগে মাত্র একবারই ঘরে ফিরেছিল আহির গোসলের জন্য। তার চেহারায় ক্লান্তি, যন্ত্রণা এবং ভিতরে ভিতরে চলতে থাকা ঝড় স্পষ্ট ছিল। এক মুহূর্তের জন্য নুহার চোখের সামনে ভেসে উঠেছিল সেই মুখটা, কিন্তু কিছু বলার সুযোগ হয়নি। তারপর আর দেখা মেলেনি আহিরে। বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে আহির বাড়ি ফেরেনি, এমনকি কারোর ফোনও ধরেনি। কোথায় যেন গায়েব হয়ে গেছে সে। আনোয়ারা বেগম স্বামীর হারানোর দুঃখের সঙ্গে আহিরকে হারানোর সংখ্যা দিশাহারা। প্রতি মিনিটেই তিনি আহিরের কথা জিজ্ঞেস করেন। রৌফ মীর এতদিন কঠোর থাকলেও শেষ মেশে নরম হয়ে তিনি নিজেই পরিচিত জনদের ফোন করে খোঁজ নিচ্ছেন ছেলের, কিন্তু কারো কাছে আহিরের কোনো খবর নেই। নুহারও অস্থিরতা বাড়ল এই মুহূর্তে। এই অবস্থায় বাড়ির লোকেদের ফেলে রেখে কোথায় আছে এই স্বার্থপর লোকটা? একা একা নিশ্চয়ই গুমড়ে মরছে। সবুজে মোড়া এক নির্ভীত গ্রাম মধুপুর। গ্রামের কিছু কিছু জায়গায় ইটের রাস্তা হলেও কিছু জায়গা এখনো কাঁচা রাস্তার ছোঁয়া পাওয়া যায়। মাথার উপরে ঝুঁকে থাকা বিশাল বিশাল তাল গাছ, নারকেল গাছ আর পাশচারের ফাঁক গলে রোদ নামছে ধীরে ধীরে। পাখিরা সারাদিনের ছোটাছুটি শেষে এক একটা গাছের আপন ঠিকানা ভেবে নীরবে বসে পড়েছে। পাশে ধান খেতে কাকের কণ্ঠে হঠাৎই কর্কশতা, আবার কোথাও শালিকের কিচিরমিচির। কানের ভেসে আসে দূরের কোনো গরুর ঘণ্টা ধীরে ধীরে চড়ে ফেরার সুরে। চালের চালার ছাউনিগুলো সোনালি রঙের দীপ্ত।
সূর্যের শেষ আলিঙ্গনের সময়। গ্রামের মাঝখানে একটু কারোর গ্রাম। গ্রামের কোণে বসে থাকা কয়েকটা ছেলে ধুলোয় মাটির বল ছুঁড়ে খেলছে। কারোর মা ডাক দিচ্ছে। এদিকে আয়, সন্ধ্যা নামছে। আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে। নীলচে আকাশে মিষ্টি ধূসর ছায়া। দিগন্তের কোণে এক ফালি চাঁদ লাজুক মুখে উকি দেবে এবার। সন্ধ্যার শালীনতা নামছে আস্তে আস্তে। আহি ধীর পায়ে হেঁটে বাঁশের তৈরি পুরনো গেটটা পার করে উঠোনে পা রাখতেই এক মুহূর্তেই থমকে গেল। বারান্দার কোনায় নিচু সিঁড়িতে বসে থাকা মেয়েটাকে দেখে। সূর্যের শেষ আলোয় মেয়েটার মুখটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। কাঙ্ক্ষিত মুখটা হঠাৎ করে দেখার পরও অপলক তাকিয়ে থাকাটা জরুরি মনে হলো না আহিরের। এ ধরনের নিস্তব্ধতা ভর করলো তার চোখে মুখে। এমন সময় উঠোন থেকে প্রায় 50-60 বছর বয়সী এক বৃদ্ধা এগিয়ে এলেন। পরনে নীল ছাপা শাড়ি, পুরনো শাড়ি। বললেন, দাদু ফিরছোস? তোর অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ। দেহ তো ওই মায়াটা চেনস নাকি? নোহা চুপচাপ উঠে দাঁড়ালো, আহিরের দিকে তাকালো। কতদিনের চেনা মুখটা কত অচেনা লাগছে আজ। সব সময় দেখা পরিপাটি মানুষটাকে বড্ড এলোমেলো লাগছে। পরিপাটি থাকা চুলগুলো আজ এলোমেলো হয়ে পড়ে আছে কপাল জুড়ে। এতদিন সে এখানে ছিল, এই গ্রামে। আহির খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠোনে থাকা টিউবওয়েলের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, কি উনি? আমি ওনাকে চিনি না। এক মুহূর্তের জন্য নোহা যেন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। কি বলল আহির? চেনে না? এ একটা বাক্য যেন বুকের ভেতরে কাটার মতো বিঁধে গেল। নোহার মেজাজ খারাপ হলো। নোহা মনে মনে ভাবলো, এই গ্রামের এত বড় বড় তাল নারকেলের গাছের সঙ্গে কোনোভাবে ধাক্কা খেয়ে হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আহির। সিনেমায় যেমন হয় আর কি। নয়তো নোহাকে চেনে না এই লোক। এখানে এসে নাটক শিখেছে নাকি? বৃদ্ধা আবারও বললেন, তাই ও যে কইলো হেতি তোর বউ লাগে? আহি টিউবওয়েলের নিচে পানি নিয়ে মুখ হাত ধুচ্ছিল। কথাটা কানে যেতেই এক ঝটকায় মাথা তুলল। চট করে নুহার দিকে তাকালো। আহিরের চোখে রাগ, অবাক হওয়ার নাকি বিরক্তি নুহা বুঝতে পারল না। সে শুধু কোনো মতে একটা হালকা হাসি দেওয়ার চেষ্টা করলো। আহির এক ঝলক নুহার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। বারান্দার বাঁশের রেলিংয়ের শুকাতে দেওয়া পুরনো গামছাটা তুলে এনে মুখ মুছতে লাগলো। আহিরের এই নিষ্প্রিয়তা বৃদ্ধা রাহেলার সহ্যের সীমা ভেঙে দিল। তিনি কাপা গলায় বলে উঠলেন, কি রে, মুখ খুলবি না? বিয়া করছস অথচ আমাগো কানে একটা কথাও পৌঁছায়নি? আহির রাহেলার দিকে তাকিয়ে ব্যঙ্গ স্বরে ভেজা কণ্ঠে বলল, তুমি অত সরল কেন বলো তো? কোথা থেকে কোন এক মেয়ে এসে বলল আমার বউ, আর তুমি বিশ্বাস করে ফেললে? তোমাকে ছাড়া আমি দ্বিতীয় বিয়ে করতে পারি? এত সাহস আমার আছে? তোমার উচিত ছিল যে আসুক তার ঘাড়ে ধরে বের করে দেয়া। রাহেলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আতলামির শেষ কর। ঝগড়া হয়, মান অভিমান হয়, এইসব সংসারের রং। তাই বইলা বউরে ফেলাইয়া নিজে পলাইয়া আসবি? ওই মাইয়া দুপুর থাইকা এক মুঠো খাইছে না, তোর লাইগা বসে আছে। সব ভুল ভুলাইয়া বিদ্বেষে ফেলাইয়া তোরে খুঁজতে খুঁজতে এত দূর আইছে। এখন এইসব ঢং ছাড়, ঘরে যা, কথা ক, মিটমাট কর। আহির আর কিছু না বলে ঘরের দিকে পা বাড়ালো। নুহা এক দৃষ্টিতে ওর চলে যাওয়াই দেখলো। রাহেলার চোখের ইশারায় করলেন পিছে যাওয়ার জন্য। নুহাও উপায় না পেয়ে এগিয়ে গেল ঘরের দিকে। মাটি দেয়ালে ঘেরা ছোট্ট ঘর। এক কোণে কাঠের খাট, পাশে পুরনো একটি টিনের আলমারি, আর এক পাশে ধুলো মলিন এক বাক্স। আহির খাটের কিনারায় বসে আছে চুপচাপ। নুহা খানিক দূরে বসে পড়ল। নিস্তব্ধতার মাঝে টিকটিকের ডাকের সময় টের পাওয়া গেল। হঠাৎই খুব নিচু গলায় নুহা বলল, আপনি রাগ করে আছেন? আহির মুখ ঘোরালো। না তো, কোন বিষয়? আসলে যখনই এসেছি কেউ আপনার বিষয়ে কিছু বলছিলই না, বারবার প্রশ্ন করছিল আমি আপনার কে। বাধ্য হয়েই বলেছি আমি আপনার স্ত্রী। বলেছি আপনি আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছেন। কিছু মিথ্যা বলতে হয়েছে, দুঃখিত। কিন্তু আপনি যে এইভাবেই কাউকে কিছু না বলে এতদিন এখানে পড়ে আছেন, আপনি কি সেটা কি ঠিক মনে করেন? আহির কোনো কথার উত্তর দিল না। নুহা একটু এগিয়ে এসে নরমভাবে বলল, আপনার বাড়ির অবস্থা ভালো না ডাক্তার। দাদি অসুস্থ, বারবার আপনার কথা জিজ্ঞেস করে। আন্টিও খুব চিন্তিত। আর আরুষ, ও কেমন চুপচাপ হয়ে গেছে। আপনাকে ছাড়াও হোমওয়ার্ক করবে না ঠিক করেছে। আঙ্কেলও এই কয়েকদিনেই ভাবছিলেন, বিভিন্ন জায়গায় আপনার খোঁজ নিচ্ছিলেন। হাসপাতালে আপনার জায়গা ফাঁকা, আপনার বন্ধু আপনার জুনিয়ররা খোঁজ নিচ্ছে। একজন ডাক্তার আপনি, এত দায়িত্ব ফেলে কিভাবে এমন নির্বিকার হয়ে থাকতে পারেন?
আহির কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমি ডাক্তারে ছেড়ে দেবো ঠিক করেছে। নোহা ক্ষণিকের জন্য চমকালো। নোহার মনে হলো তার ভাবনাটাই সঠিক না তো। এ লোক নিশ্চিত কোনো বড় গাছের সাথে ধাক্কা টাক্কা খেয়ে মাথার গন্ডগোল বাঁধিয়েছে। নোহার খুব করে জানতে ইচ্ছে করলো ডাক্তারি ছেড়ে তিনি এই গ্রামে হাল চাষ করার কাজ ভাবছেন। কিন্তু আহিরের থমথমে গম্ভীর মুখ দেখে নোহা নিজের কৌতূহলটুকু দমন করে জিজ্ঞেস করলো, কোনো বিশেষ কারণে? দেখুন, আমি জানি আপনি। আহির নোহার কথা শেষ করতে দিল না। তার আগে তুমি বলো, তুমি এখানে কেন এসছো? আপনাকে নিয়ে যেতে। দেখুন, আপনি এভাবেই সবার থেকে দূরে থাকছেন। এটা কি ঠিক? বাড়ির এই পরিস্থিতিতে আপনার উচিত সবার কাছে থাকা। আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাচ্ছি, তাই আমি আন্টিকে কথা দিয়েছি আপনাকে বাড়িতে ফিরিয়ে তারপর আমি যাব। অনেক কষ্টে আমি আপনাকে খুঁজে পেয়েছি। আপনি প্লিজ আমার সাথে চলুন। আহির হঠাৎ উঠে দাঁড়ালো, চোখে মুখে অদ্ভুত উগ্রতা। বলল, এখনো যথেষ্ট সময় আছে, চলে যাও। আমার জন্য বা আমার বাড়ির লোকের জন্য তোমাকে এত ভাবতে কে বলেছে? নোহা শান্তভাবে বলার চেষ্টা করলো। দেখুন, আহির রীতিমতো গর্জেই উঠল। আই সে গেট আউট, এখনই। নোহা থমকে গেল। চোখের পাতায় অপ্রতিরোধ এক কুয়াশা জমে উঠল। দরজার কাছে রাহিলা দাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারল তার কানেও গেছে এই বিস্ফোরণের শব্দ। আহিরের আচরণে দগ্ধ বুক নিয়ে নোহা দাঁড়িয়ে থাকতে পারল না। ভিতরে কেমন যেন ভেঙে গেল। এক প্রকার ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। সন্ধ্যা পেরিয়ে এখন গভীর নিশুতি। রাত একখানা কালো শাড়ি জড়িয়ে বসে আছে গায়ের মাথায়। বাঁশ ছাড়ে সেই ঝিঝি পোকার গুঞ্জনে রাত তার উপস্থিতি জানান দিচ্ছে। একটা দিন পুরনো করলো রাতের পালা। ধুলি ধূসর উঠোনের কর্নারে দাঁড়িয়ে পুরনো কাঁঠাল গাছটা চাঁদের কণা ছুঁয়ে তার গা বেয়ে নেমে এসেছে লম্বা কালো ছায়া। মাঠ থেকে ফেরা গরুগুলো খামারে জাবর কাটছে। গ্রামটা নিস্তব্ধ, রাস্তাগুলো শুয়ে আছে ক্লান্ত শিশুদের মতো। মোড়ের একমাত্র চায়ের দোকানের আলোটাও নিভে গেছে। কোনো এক গৃহস্থ বাড়িতে মাদুর পেতে কেউ গল্প করে চলেছে। যাদের আলোর নিচে গল্পগুলো ধোয়ার মতো ভেসে বেড়াচ্ছে। আহির অনেকক্ষণ ধরে ঘরের কোনায় বসে, চোখে স্থিরতা নেই, মনে বিক্ষোভ, প্রশ্ন, ক্লান্তি, অপরাধবোধ তার মন পিঞ্জরে ছিন্ন করা পাখির মতো ছটপট করছে। জানালার ফাঁক দিয়ে তাকায় অন্ধকারে ডুবে থাকা ঝোপঝাড়ের দিকে। অস্থির মনটা অন্ধকারে ডুবে যেতে চাইছে বারবার। উঠে পড়ল আহির। দরজাটা ঠেলে বাইরে আসে উঠোনে। উঠোনটা শুনশান, বাতাসে কেবল কাঁঠাল পাতার খসখস শব্দ। আহির চারপাশে চোখ ঘুরায় নোহাকে খোঁজে। বারান্দার এক কোণে বসে রেডিও চালিয়ে রেখেছে রাহিলার স্বামী মতিন মিয়া। জাল বুনছেন। আহিরকে দেখে একটু চোখ সরিয়ে জিজ্ঞেস করলেন, কি গো দাদু, কারে খোঁজো? আহির হালকা হেসে বলল, না, তেমন কিছু না। দাদি কোথায়? মতিন মিয়া মুচকি হেসে বললেন, রান্নাঘরে। আর যার খুঁজতাছো সেও এইখানেই। অভিমান করে চলে যাচ্ছিল, কষ্টে কষ্টে আটকাইলাম। আহির এগিয়ে গেল উঠোনের শেষ প্রান্তে, যেখানে ছনের চালের নিচে ছোট্ট রান্নাঘর। রাহেলা বেগম চুলার পাশে বসে খুন্তি হাত নাড়ছেন। পাশে বসে নোহা হাসি মুখে গল্প করছে। আহির কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো। নোহা তাকে দেখে মুখ ফিরিয়ে নিল। ভান করলো যেন আহিরের উপস্থিতি টেরই পায়নি। রাহেলা হেসে বললেন, বইয়ের লাইগা এত ছটপটানি, তাইলে রাগ দেখানোর দরকার কি? আহিরের কণ্ঠ কঠোর হলো। তোমাকে চলে যেতে বলেছিলাম, এখনো যাওনি কেন? নোহা চুপ করে রইল। আহির আবারও খোঁচাপূর্ণ কথাটা বলল, এটা কি কোনো রিসোর্ট নাকি যথেচ্ছ এসে থাকা যাবে? নোহা চোখ তুলে তাকালো। কণ্ঠে প্রত্যয়ের রেশ রেখেই বলল, আপনি কি এই বাড়ির মালিক নাকি কেয়ারটেকার? দারোয়ান, আমাকে যেতে বলার অধিকার আপনাকে কে দিয়েছে? রাহিলা বুঝলেন পরিস্থিতি দ্রুত অশান্ত হচ্ছে। তিনি শান্ত গলায় বললেন, আসতে মা, স্বামীর সঙ্গে কেউ এভাবে কথা কয় না। আর দাদু, মেয়েটা ওই রাতের বেলা কোথায় যাইব কত? তুই অহন যা তো ভেতরে। নোহা উঠে দাঁড়ালো, চোখে জল টলমল করছে। নিজেকে কঠিন রেখে বলল, ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনার শান্তি হয় তবে যাচ্ছি আমি। আহিরকে পাশ কাটিয়ে নোহা এগিয়ে গেল বাইরে। আহির হতভাগ, কেবল দাঁড়িয়ে রইল নির্বাক। রাহিলা রীতিমতো ধমক দিয়ে উঠলেন, তুই এখনো দাঁড়ায় আছোস? দৌড়ে ধরো রে, এটা শহর না। 2-4 পা হাঁটলেই গাড়ি মিলে যাইব না। এই রাতে মেয়েটা না জানি কি বিপদে পড়ে। নোহা তখন গেটের দিকে এগোচ্ছে। মতিন মিয়া দ্রুত গিয়ে পথে রোধ করার চেষ্টা করছেন। আহির পেছন থেকে গলা তুলে বলল,
দাদু, ওরে বলো এসব পাকনামি বন্ধ করতে। এটা শহর না, সন্ধ্যার পর একটাও গাড়ি চলে না। কোনো বিপদ হলে তো আমার উপরে দোষ আসবে। নুহা ঘুরে দাঁড়ালো, চোখের কোণে জল চিকচিক করছে, পুরো শরীর কাঁপছে রাগে। আহির তাকিয়ে দেখলো মেয়েটা রেগে আগুন হয়ে গেছে। সে বুঝে উঠতে পারলো না এতটাও রাগে যাওয়ার কি আছে। সে কি এমন বলেছে? ছিপকাতুনি একটা, নিজেই একটা আপদের নাকি আবার হবে বিপদ। নুহা গলা চড়িয়ে বলল, দাদু, তাকে বলুন আমাকে নিয়ে ভাবার দরকার নেই। আমি মরলেও তার কিছু যায় আসে না। আহির তেলে বেগুনে জ্বলে উঠলো, ধমক দিয়ে বলল, আর একবার বেয়াদবি করলে আমার মতো খারাপ কেউ হবে না নোহা। বড়দের সাথে কথা বলে তামিজ শেখো। এটা সিনেমা না, তুমি কোনো নায়িকা না। রাতে রাস্তায় বের হবা, বিপদে পড়বা, আর কেউ এসে তুমি উদ্ধার করবে। এসব হিন্দি ড্রামা এখনই বন্ধ করো। কাল সকালে 7টার ট্রেনে যাবে তুমি, আমি নিজে নিয়ে যাব। আর এখন এক্ষুনি চুপচাপ ঘরে যাও, নয়তো কোলে তুলে নিয়ে যাব, বুঝছো? নুহার গলা আটকে এলো। রাগ, অপমান, ক্ষোভ সব মিলে এক প্রকারে ঢেউয়ের মতো গলায় জমা হলো। রাতের নিস্তব্ধতা তাকে চেপে ধরেছে বলেছে, নয়তো নুহাও দেখিয়ে দিত। অসভ্য স্বার্থপর লোক একটা। মতিন মিয়া এগিয়ে এলেন, নুহার হাত ধরে আবার বারান্দায় নিয়ে এলেন। নুহা বসে পড়ল বারান্দায়। তার শরীর কাঁপছে, চোখের পানি থামছেই না। নুহা ওড়না দিয়ে বারবার চোখ মুছে নাক টানছে। দূরে দাঁড়িয়ে আহির সবটাই দেখলো। অদ্ভুত এক রাগ। এত উত্তেজনার মাঝেও কেন জানি তার হাসিই পেল। হেমন্ত বিদায় নিয়েছে। শীত এখন ভালোভাবেই দখল নিয়েছে প্রকৃতির। হালকা কুয়াশা নেমেছে, বাতাসে একরকমের কাঁপুনি ছড়িয়ে আছে। নুহা শীতের কিছুই নিয়ে আসেনি। রায়লা তাকে একটা শাল জড়িয়ে দিয়েছেন। সেই শালটা গায়ে নিয়ে নুহা এখন চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে বসে আছে। পাশেই বসে আছেন রাহেলা। সকালে নতুন চালের খই ভেজেছিলেন, তার পাশে রাখা হয়েছে গুড়ের ছোট্ট পাত্র। বারবার নুহাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করছেন। নুহা হালকা হাসে, কিন্তু চোখে কি এক অস্থিরতা। বারান্দার অপর প্রান্তে বসে আছে আহির, চুপচাপ সব পর্যবেক্ষণ করছে। নুহার প্রতিটি ক্ষণিক চোখ ফিরিয়ে নেওয়া, হাত দিয়ে শাল ঠিক করে নেওয়া, সব তার চোখ এড়াচ্ছে না। চোখের আলোতে নুহার গম্ভীর মুখটা মোহনীয় লাগছে। কেন যেন আজ এই অচেনা পরিবেশে মেয়েটাকে পেয়ে অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরেছে আহিরকে। তার মনে থাকা যত রাগ সব যেন বিলীন হয়েছে কোথাও একটা। এই সময় হিনা এলো, রাহেলাদের পাশের বাসার মেয়ে। হাতে একটা ছোট্ট বাটি, ভেতর থেকে হালকা ধোয়া উঠছে। হেনার চোখে আহিরের জন্য একটা ভালো লাগা বহুদিনের। তার মাও আহিরকে সন্তান সময় ভালোবাসেন, এই জন্যই আজ দুপুরে রান্না করা হাঁসের মাংসের এক বাটি পাঠিয়ে দিয়েছেন। বাটিটা রাহেলার হাতে দিতে দিতেই হেনা বলল, আম্মা বলেছে ডাক্তারবাবুর যেন মজা করে খাওয়া হয়। শীতে হাঁসের মাংস অনেক ভালো লাগে। আহির হালকা হাসলো। অবশ্যই খাবো, আন্টিকে আমার সালাম দিও। আর অনেক ধন্যবাদ। হ্যাঁ না? হেনা একটু সাহস করে নুহার দিকে তাকালো, চোখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, দাদি, উনি কে? রাহেলা হেসে বললেন, তোর ডাক্তারবাবুর বউ। শুনেই হেনার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল, চোখে একরাশ বিস্ময়। নুহা সেই ক্ষণিকের পরিবর্তনটা লক্ষ্য করলো। মেয়েটা যেন একটু থমকে গিয়েছিল। হেনার সামনে নিয়ে কণ্ঠে কৃত্রিম হাসি মেখে বলল, ডাক্তারবাবু, আপনি বিয়ে করে নিয়েছেন নাকি? এই প্রশ্নে নুহা চুপচাপ মুখ ঘুরিয়ে চাঁদের দিকে তাকালো। উত্তরটা শোনার জন্য সে বেশ আগ্রহী, কিন্তু আহিরকে বুঝতে দিলে চলবে না। আহির নুহার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই নুহা চোখ সরিয়ে নিল, ভান করলো যেন কিছুই শুনছে না। আহির এবার হেসে বলল, আরে না, আমি ওনাকে চিনি না। আমি অবিবাহিত, তবে যদি ভালো মেয়ে পাই খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলবো। ভাবছি বিয়ের পর দাদির এখানেই থাকবো, ফেরার ইচ্ছে নেই আমার। নুহা মুখ ঘুরিয়ে রেখেছে। রাহেলা বেগম আহিরের ঠোঁটে থাকা দুষ্টু হাসিটা লক্ষ্য করলেন, চোখ রাঙিয়ে হেসে উঠলেন। হেনা খানিকক্ষণ বসে গল্প করলো। আহিরও হালকা স্বরে তার সাথে কুশল বিনিময় করলো। নুহা পুরোটা সময় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মেয়েটার ত্বক ফর্সা, মুখ গোলাপি আভায় টসটসে, দেখতে ভীষণ সুন্দরী, চোখে সরলতা। তবে তার নিচে জমে থাকা একটুখানি ঈর্ষাও নুহার চোখে এড়য়নি। অদ্ভুত অস্থিরতায় নুহার ভেতরটা কুকড়ে উঠল। আহিরকে হেনার সাথে হাসতে দেখে হঠাৎ করে মনে হলো সবচেয়ে বড় ভুলটা কি সেই করেছে। নুহা ভীষণ রাগ হচ্ছে, সহ্য করতে পারছে না। সে চোখ নিচু করে এক চিমটি খই মুখে দিল। গিলতে গিয়েই বুঝলো বুকের কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠছে। রাতে শোয়ার ব্যবস্থা নিয়ে শুরু হলো ঝামেলা। রাহেলা আর মতিনের একটাই ঘর, তবে তারা সে ঘরে থাকে না। তারা থাকেন ঘরের পাশে বারান্দায় মাথায় বানানো ছোট্ট কামরাটিতে। তাদের একমাত্র মেয়ে ফুলি বিয়ের পরে স্বামীর সংসারে। সে যখন আসে তখন ঘরে থাকে। আগে ঘরটি ফাঁকা ছিল, কয়েকদিন ধরে আহির থাকছে।
নুহা বুঝিয়ে সুঝিয়ে রাহেলাকে অনুরোধ করলো, যেহেতু তাদের ঝগড়া হয়েছে তাই সে আহিরের সাথেই থাকতে চায় না। কিন্তু রাহেলা মানলেনই না। তার মতে স্বামী স্ত্রীর ঝগড়া হলে আলাদা থাকাটা সমাধান না, বরং দূরত্ব বাড়ায়। স্বামীর মন জেতাও কিছু উপায়ও নুহাকে তিনি বললেন। নুহা মাথা নিচু করে তার কথা শুনল। কেন শুনল নিজেও জানে না। ঘরে ফিরেই খাটে আছোয়া হয়ে বসে ফোনটা হাতে নিল সে। রাত তখন ঠিক 10টা, কিন্তু গ্রামে এই সময়টা মানে গভীর রাত। বিদ্যুৎ থাকলেও ইন্টারনেট নেই। ফোন ঘাটাঘাটি করে শেষমেশ হাল ছেড়ে দিল নুহা। ভাবতে শুরু করলো আহিরের সঙ্গে রাহেলা এবং মতির কি সম্পর্ক। এরা যদি আহিরের এত আপনজন হয়, তবে আহিরের দাদার মৃত্যুর সময় আসেনি কেন? এর মাঝে নুহার চিন্তার গভীর তাকে চেপে বসেছে হেনার মুখটা। মেয়েটি সুন্দর, স্বীকার করতেই হবে, কিন্তু কেন যেন এই সৌন্দর্য এখন নুহার কাছে অস্বস্তি লাগছে। মনে মনে নিজেকে ধমক দেয় সে। সুন্দর হওয়া কি দোষের? এইসব ভাবনায় ডুবে থাকার মাঝেই হঠাৎ দরজায় ঢোকা পড়ে। নুহা চমকে ওঠে, মাথা ঘুরিয়ে দেখে আহির ভিতরে ঢুকছে। নুহার মনে পড়লো তাদের এক ঘরে থাকতে হবে, একটাই তো খাট। সে থাকলে আহির কোথায় থাকবে? মুহূর্তেই মাথার ঘুরপাক খায় সম্ভাব্যতার দৃশ্যগুলো। তবে আহির কোনো দ্বিধা ছাড়াই একপাশে মাদুর পেতে নিচে শুতে শুরু করলো। নুহা খানিকটা স্বস্তি পেল। আচমকা আহির নুহার কাছাকাছি এসে তার দিকে ঝুঁকতেই নুহা হকচকিয়ে দূরে সরে গেল। বলল, কি সমস্যা আপনার? আহির বিরক্ত মুখে তাকালো। নুহার পাশ থেকে একটা বালিশ তুলে নিয়ে একবার নুহার সামনে ধরে আবার নিচে রেখে দিল। কিছুক্ষণ নীরবতা। নুহার মনে মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞেস করতেও মান সম্মানে বাঁচছে তার। শেষমেশ সব কিছু একপাশে রেখে নুহা বলল, বলছিলাম কেউ কি ঘুমিয়ে পড়েছেন? আমার কিছু জানার ছিল। আহির কোনো সাড়া দিল না। নুহা মুখ বাঁকিয়ে নিজের মনে কি যেন বকতে শুরু করলো। নিচে শুয়ে থাকা আহির চোখ বন্ধ রেখেই বলল, ঘুমিয়ে গেলে জবাব দিতে পারতাম না। কেউ ঘুমোতে দিচ্ছে কে? নুহা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বলল, বলছিলাম আপনি এদের কিভাবে চেনেন? এনারা আপনার কি হয়? আর সব কিছু ছেড়ে ছুড়ে হঠাৎ এখানে এই গ্রামে আসার ইচ্ছে হলো কেন? আহির কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। জানালার বাইরে তাকিয়ে বলল, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তখন আমি ইন্টার্নশিপ করছি। ডাক্তার শেখে শুরু মাত্র। মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য এই গ্রামে এসেছিলাম। এনারা দাদু দাদি এখন আমাদের অনেক সাহায্য করেছিলেন, খুব যত্ন করে রেখেছিলেন। এমন আন্তরিক মানুষ আমি খুব কমই দেখেছি। পরে ডাক্তার হয়ে যাওয়ার পর আবার এসেছিলাম ক্যাম্পিংয়ে। তখন এই গ্রামে ভয়ে ভয়ে বন্যা চলছিল। সেই সময়টাতে দাদু দাদির সাথে আমার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। ওই সময়টাতে আমার নিজের ভেতরটা খুব এলোমেলো ছিল, মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল পালিয়ে যায়। তখনই হঠাৎ এই শান্ত সাদামাটা গ্রামের কথা মনে পড়ে। এই নির্ভর পরিবেশটা বেশ মনে ধরেছিল। শুধু রোশন জানতো আমি এখানে আছি। ওকে বলেছিলাম কাউকে না জানতে, কিন্তু শালা বিশ্বাসঘাতক। নুহা গম্ভীর এক দীর্ঘশ্বাস ফেলল। বলল, আপনি জানেন এসব জানার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে, অনেক ট্রিক্স খাটাতে হয়েছে, তারপর না কিছু জানতে পেরেছি। আচ্ছা একটা কথা বলবো? আহির চোখ মেলে তাকালো। কেমন ট্রিক্স? নিশ্চয়ই ভুলভাল কিছুই। আমার কিছু জানতে আগ্রহী না। আমাকে শান্তিতে ঘুমোতে দেওয়া হোক। নুহা একটু চুপ থেকে বলল, দেখুন পৃথিবীটা নশ্বর, মানুষ মরণশীল, জন্ম নিলে মরতেই হবে, এটাই নিয়ম, ভবিতব্য। আল্লাহ না চাইলে কেউ কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। আপনার দাদুর মৃত্যুতে আপনি নিজেকে দোষ দিচ্ছেন, এটা কি ঠিক বলুন? আঙ্কেল হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছেন, কিন্তু উনি অনুতপ্ত, আমি দেখেছি সেটা। আপনি ডাক্তার, ঠিক আছে, আপনি চেষ্টা করেন, কিন্তু জীবন মৃত্যুর মালিক আপনি নন, সবই আল্লাহর হাতে, এটা ভুলে গেলে চলে? আহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদুর সার্জারিটা আমার জীবনের ষষ্ঠ হার্ট সার্জারি ছিল। এখন অব্দি সবগুলো সফল ছিল, এইটা বাদে। দাদুর অবস্থা তখন খুবই ক্রিটিক্যাল। আবু ভয় পাচ্ছিলেন যদি সার্জারি হলে দাদু মারা যান, তবে দাদুর যন্ত্রণাটা সহ্য করা যাচ্ছিল না। উনি নিজে আমাকে সাহস দিচ্ছিলেন, বলছিলেন তুই পারবি। আমি নিজেও কনফিডেন্ট ছিলাম, যেহেতু আগেও তো করেছে। বলছেন আমি এতটা ইউজলেস। হয়তো ওভার কনফিডেন্স ছিলাম, জেদ করে দাদুর কথায় ভরসা করে অপারেশনে গেলাম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু জানি না কোথায় ভুল হলো, কেন। আহিরের গলা আটকে এলো। বাকিটা আর বলতে পারল না। চোখের কোণ থেকে পানিটা গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি হাত দিয়ে মুছে নিল। নুহা সব দেখলো, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। আলোচনার মোড় ঘুরিয়ে দিতে চাইল নুহা। খানিকটা কৃত্রিম স্বাভাবিকতায় বলল, দেখুন ডাক্তার, এখানে আপনার কোনো দোষ নেই,
তাই এই বিষয়কে কেন্দ্র করে ডাক্তারি ছেড়ে দিয়ে এই গ্রামে চাষাবাদ করে বাকি জীবন কাটানোর কোনো মানে দেখছে না। তাছাড়া এই গ্রামে সারা জীবন থাকলে কি আপনার চলবে বলুন? আপনার তো পরিবার আছে, ওরা অপেক্ষা করছে। এখানে কি পাবেন আপনি? আচ্ছা, একটা কথা বলবো। আহির কাঁধ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল, নিচু গলায় বলল, এবার চুপচাপ ঘুমানো হোক আর আমাকে ঘুমাতে দেওয়া হোক। সকাল 7টায় ট্রেন। ভোরের আলো ঘরে ঢুকেছে চারপাশে। আকাশের কোনায় নরম কমলা আভা। মেঠো পথের গায়ে শিশির জমে চকচক করছে। ঘাসের ডগায় ছোট ছোট পানিকণা জমিয়ে আছে মুক্তোর মতো। হালকা কুয়াশার চাদর পেছন থেকে সূর্যটাকে ঢেকে রেখেছে। কেউ কেউ কাঁথা জড়িয়ে উঠোনে দাঁড়িয়ে কাঁপছে হালকা কাঁপুনিতে, আবার কেউ হয়তো পুকুর ঘাটে নেমে পড়েছে হাত মুখ ধুতে। শীত সবে সবেই পড়েছে, তাই ঠান্ডাটা কানের পাশে নিঃশব্দে কাঁপুনি ধরায়। গাছের পাতাগুলো স্থির, দূরে কোথাও এক আধটা মোরগ ডেকে উঠছে, জানান দিচ্ছে নতুন দিনের সূচনা। নুহার ঘুম ভাঙল ফোনের অ্যালার্মে। ধোঁয়াটে চোখে ফোনটা খুঁজে পেল, বন্ধ করতেই দেখলো সময় 6টা বাজে। অবাক হলো, নুহার মনে আছে সে অ্যালার্ম সেট করেনি। কি করলো তাহলে? আধা ঘুম আধা জাগা অবস্থায় উঠে বসতেই কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতেই সে কোথায় আছে। পাশ ফিরে নিচে তাকালো, আহির নেই। ঘরের দরজাটা খোলা। নুহা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। উঠোনে একদম নিস্তব্ধ। রান্নাঘরের চুলোর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে রাহেলা রান্নায় ব্যস্ত। হঠাৎ চোখ পড়ল উঠোনের এক প্রান্তে পুকুর পাড়ে বসে থাকা একজন পুরুষ। নুহার দিকে পিঠ করে। নিঃসন্দেহেই আহির। নুহা শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে দাঁড়ালো। আহি টের পেয়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, 7টা ট্রেন, স্টেশন এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে। আহির পা বাড়াতেই নুহা পেছন থেকে ডাক দিল, শুনুন না। ডাক্তার যেন আহিরের স্নায়ু ধরে টান দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। নুহা সরল গলায় প্রশ্ন করলো, আপনিও যাবেন তো আমার সাথে? না। কেন? দেখো, ভালো হয় তুমি আমার বা আমার পরিবারের কাউকে নিয়ে না ভাবো। এমনিতে তোমার এখানে আসাটা একদম ঠিক হয়নি, তা আবার কত মিথ্যা। আমি এমনিতে ঠিক নেই, ভীষণ ক্লান্ত আমি। এবার আমাকে মুক্তি দাও, তোমাকে সহ্য করা এখন আমার পক্ষে অসম্ভব। আহির ফের পা বাড়ালো। নুহা এগিয়ে এসে পথ রোধ করলো। একটা কথা স্পষ্ট করে বলুন, আপনার এই রূঢ় ব্যবহার, এই বিরক্তি, সবকিছুর কারণ কি? আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আহির হঠাৎ নুহার বাহু চেপে ধরে খানিকটা কাছে টেনে নেয়, কণ্ঠে তীক্ষ্ণতা। তুমি জানো না কেন? সিরিয়াসলি নুহা? নুহা চোখ নামায় না, সোজা তাকিয়ে থাকে। হেনাকে ভালোবাসেন আপনি? বিয়ে করবেন তাকে? এই গ্রামেই থেকে যাবেন? আহির মুহূর্তের জন্য থেমে যায়, নিজেকে সামলে বলে, হ্যাঁ, যদি তাই হয়েও থাকে তাতে তোমার কি? আমার অনুভব থাকবে না? কাউকে ভালোবাসার বিয়ে করার অধিকার নেই আমার? নুহার চোখে জল চিকচিক করে ওঠে, গলা ভারী হয়ে আসে। অবশ্যই আছে, কিন্তু আমি অবাক হচ্ছি আপনার পছন্দ কত সহজেই বদলে যায়। আহির গলা চড়াও হলো। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে রিজেক্ট করবে? আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করব? আমি আহির ইবনান মীর। আমি চাইলে তোমার মতো হাজারটা অপশন আসবে। তুমি ছাদে না এসে প্রমাণ করে দিয়েছো তুমি আমাকে চাও না। তোমার প্রতি দুর্বল ছিলাম বলে ভাবলে আমি তোমার আঙুলের টকায় নাচবো? কি ভাবোটা কি তুমি নিজেকে? হঠাৎ নুহার মেজাজ খারাপ হলো। সে এক হাতে আহিরের শাড়ির কলার চেপে ধরলো। আমি রিজেক্ট করেছিলাম আপনাকে? কখন বলেছি সেটা? একবারও কি জানতে চেয়েছেন আমি কি চাই? আমি তো শুধু চুপ ছিলাম, সময় নিচ্ছিলাম। এসব কি এতটাই সহজ? হ্যাঁ, আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমার সাথে গত কদিন যা ব্যবহার করেছেন, একবারও ভেবেছেন আমার কেমন লাগে, আমি কতটা কষ্ট পাই? ধারণা আছে আমার এই কয়দিন আপনি হঠাৎ নিখোঁজ হওয়ায় আমি কেমন পড়েছি ভিতরে ভিতরে? কেন আমি ঢাকা থেকে এত দূর চলে এসেছি? আমি আপনাকে হ্যাঁ বলিনি ঠিক, কিন্তু নাও তো বলিনি। আপনি একবারও জানতে চাননি আমার উত্তরটা কি হতে পারত। অপেক্ষা করতে পারতেন, কিন্তু না। আপনি তো আহির ইবনান মীর, আপনার জন্য তো অপশনের অভাব নেই। সেখানে আমি কে? এত সহজে অন্য কারোর প্রতি আপনার অনুভব তৈরি হচ্ছে। যদি অনুভব থাকে তাহলে করুন বিয়ে, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুনুন, আজকে আমি সেই উত্তরটাই দিচ্ছি যেটা সেদিন সাথে বলা উচিত ছিল। আমি চাই না এমন একজন স্বার্থপর মানুষকে। আমি চাই না আপনাকে, রিজেক্ট করছি আপনাকে। ভালোবাসি বললেই না ভালোবাসা হয়ে যায় না। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। আমি আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। বলতে বলতে নুহা আহিরকে ছেড়ে দিল। আহির নুহার হাতটা ছেড়ে ক্ষীণ স্থির স্বরেই বলল,
তুমি যাবে না? নুহা কিছুটা সরে এসে বলল। আমি অবশ্যই যাব। নুহা দৌড়ে ঘরের দিকে চলে গেল। আহির থমকে দাঁড়িয়ে থাকলো। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। সবকিছু কেমন ভ্রম মনে হচ্ছে তার কাছে। তবে ধীরে ধীরে ঠোঁটের কোনো একটা মুচকি হাসি ফুটে উঠল। রাহিলা ঘর থেকে বেরিয়ে এসে দেখলে নুহা হঠাৎ দৌড়ে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে হনহনিয়ে বেরিয়ে এলেন আহির। তিনি একটু দুশ্চিন্তার কণ্ঠেই কয়েকবার আহিরকে ডাকলেন। আহির কোনো জবাব দিল না। পিছনে না তাকিয়েই দূরে হেঁটে গেল। রাহিলা কিছুক্ষণ হতবাক দাঁড়িয়ে রইলেন। ঘড়ির কাঁটায় তখন বেলা। দিনের আলো ততক্ষণে রোদের উত্তাপে কিছুটা ঝলকে উঠেছে। বেলা করে বাড়ি ফিরল আহির, চোখে মুখে গম্ভীর চিন্তার ছাপ। বাড়ির উঠোনে রাহিলা তখনও কাপড় মেলছেন। তিনি কিছু বলার আগেই আহির গা ঝাড়া দিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে। দরজায় হাত রাখতেই দরজাটা ধাক্কায় খুলে গেল। আর সেখানেই আহির থমকে গেল। ঘরের দেয়ালে লাগানো ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে নুহা। ভেজা চুল থেকে পানির ফোঁটা টুপটুপ করে পড়ছে। শরীরে ছাপা একটা হালকা সুতি শাড়ি। কাঁধের উপরে শাড়ির আঁচলটা ঠিকঠাক করার চেষ্টা করছে আয়নায় তাকিয়ে। সেই মুহূর্তে নুহার চোখ আয়নায় ধরা পড়ে একজোড়া চেনা চোখ। নুহা চমকে পেছনে তাকানোর আগেই আহির একটু হকচকিয়ে কিছুটা কাপা কণ্ঠে বলল, সরি, প্লিজ কন্টিনিউ। ফিরতে গিয়েও আহির দাঁড়িয়ে পড়ল দড়িতে টান খাওয়া পুতুলের মতো। চোখ ফেরাতে পারল না সে। কি এক অদ্ভুত সংবেদন পাই চেপে বসেছে তার বুকের মধ্যে। হঠাৎ করেই তীব্র এক শব্দ উঠল। আহিরের নিঃশ্বাস আটকে গেল। চোখ আটকে গেল নুহার আঙ্গুলের হালকা টানানো আঁচলে। গালের পাশে গড়িয়ে পড়া পানির ফোঁটায়। নুহা পেছনে ফিরিয়ে তাকাতে পারল না। বুঝতে পারল আহির দাঁড়িয়ে আছে। আহির দৃষ্টি সরিয়ে নিল অপ্রস্তুত মুখে। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নুহা পেছন ফিরে তাকালো না। শুধু চলে যাওয়ার শব্দটা শুনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাইরে এসে আহির বারান্দার এক কোণে ধপ করে বসে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। দম বন্ধ লাগছে তার। রাহিলা অবাক চোখে আহিরকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দাদু? অমন করো কেন? শরীর খারাপ লাগে নাকি? আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, বুকটা কেমন ধকধক করছে। এমন মনে হয় অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। এক গ্লাস পানি দাও তো জলদি। রাহিলা বেগম তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে ধরলেন। আহির পানি খেতে খেতে কপাল ঘেমে উঠল। একটু পরে নুহা বেরিয়ে এলো। তার হাতে আধ ভেজা তোয়ালে ধীর পায়ে সে উঠোনে দাঁড়িয়ে সেটা মেলে দিল। আহির তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নুহার মুখে গোমরা ভাব দেখে আহিরের হালকা হাসি পেল। তবে সে হাসিটা চেপে রেখেছে কৌশলেই বলল, কার যেন চলে যাওয়ার কথা ছিল, মনে আছে? নুহা একবার চোখ তুলে তাকালো। ঠোঁটে চাপা ক্ষোভ। ঘরের ভেতরে চলে যেতে যেতেই শুধু বলল, এসেছি নিজের ইচ্ছেতে, যাব নিজের ইচ্ছেতে। কারোর কাছে কৈফিয়ত দেওয়ার দায় নেই আমার। দুপুর গড়িয়ে বিকেল। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। রঙিন আলো ছড়িয়ে পড়েছে দিগন্তজোড়া আকাশ জুড়ে। হালকা সোনালি আভায় ভরে উঠেছে চারপাশ। উঠোনের ধারে রোদ মরে আসছে। গাছের পাতার ফাঁক দিয়ে রশ্মিরা ছায়া আলো খেলছে মাটির ঘরে। নুহাকে পুকুর ঘাটে খুঁজে পেল আহির। পুকুর ঘাটের ধারে বসে নুহা গালে হাত দিয়ে উদাস চোখে তাকিয়ে আছে স্থির জলের দিকে। পরনে রাহেলার দেওয়া শাড়ি। আসার সময় নিজের কিছুই নিয়ে আসেনি, তাই গোসলের পর নতুন করে পরার মতো পোশাকের অভাবেই সেটাই পরে আছে। চুলগুলো খোলা, হালকা বাতাসে দুলছে অবাধে। আহির ধীর পায়ে এগিয়ে এলো। এসে নুহার পাশে বসে এক পলক তাকিয়ে পড়ল, আচ্ছা, ওইখানে কি চমৎকার কিছু দেখা যাচ্ছে? আমাকে যদি বলা হতো আমি উপভোগ করতে পারতাম। নুহা কিছু বলল না। আহির তার মাটিতে রাখা হাতের উপরে আলতো করে হাত রাখতেই নুহা চট করে হাত সরিয়ে নিল। চোখ দুটো রাগে জলজল করে উঠল। গলা কাঁপিয়ে বলল, খবরদার, আমাকে ছোবেন না। আহির একটু উত্তেজিত হয়ে শান্ত গলায় বলল, কেন? নির্লিপ্ত সুর যেন আরো উস্কে দিল নুহাকে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাথে কি আমার ছোঁয়াছুঁই সম্পর্ক? আহির মুচকি হেসে বলল। হতে কতক্ষণ? নুহা কপাল কুঁচকে তাকালো। কি হতে কতক্ষণ? আহির নির্লিপ্ত স্বরে বলল, ছোঁয়াছুঁয়ির সম্পর্ক। নুহা চোখ বড় করে তাকালো। আপনি সিরিয়াস? আহির চোখে চোখ রেখে বলল, আমার কি মজা করার বয়স আছে? আমি শতভাগ সিরিয়াস। বলো, তুমি রাজি? নুহা ঠোঁট টিপে হাসলো। ইস, শখের কোনো শেষ নেই। আপনি ফ্ল্যাটিং কি বড্ড কাঁচা ডক্টর। আহির এমন এক হাসিতে হেসে উঠল যে পুকুরের সাঁতার কাটতে থাকা হাঁসগুলো থেমে তাকিয়ে রইল তাদের দিকে। নুহাও হাসি চেপে রাখতে পারল না। তারপর ধীরে মাথাটা রাখলো আহিরের কাঁধে। আহির যেন মুহূর্তেই অবশ হয়ে গেল। শরীর কেঁপে উঠল এক ঝাঁকুনিতে। মুচকি হেসে বলল,
এখন আর দোষ হবে না? এক অবিবাহিত ছেলের কাঁধে মাথা রেখে বসে আছো? এই তো হবে কলঙ্ক। তো আমার হেসে উঠল নুহা। ইস, কি সর্বনাশ হবে বলুন তো? আপনার তো বিয়েই হবে না। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর নুহা গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, আপনি অনুতপ্ত। উনি আপনার দাদু ছিলেন জানি, কিন্তু পালিয়ে থেকে তো সব কিছু ঠিক হয় না, তাই না? সত্যি করে বলুন, আপনি কি ডাক্তারি ছেড়ে দিতে পারবেন? আন্টির মুখে শুনেছি এটা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এত দূর এসে হঠাৎ করে থেমে যাবেন?